এই নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে। তৃণমূল নেই, তৃণমূল চলে গেছে। আপনারা পশ্চিমবঙ্গে যে সরকারটা দেখছেন, যে মুখ্যমন্ত্রীকে মঞ্চে অস্থির পদচারণা করতে দেখছেন, তিনি আর আমাদের মধ্যে নেই। রাজনৈতিক অস্তিত্ব তৃণমূল হারিয়ে ফেলেছে। কালের নিয়মে, রাজনীতির নিয়মে, সমাজ বিজ্ঞানের বিধি মেনে, রাষ্ট্রবিজ্ঞান মেনে তৃণমূল তার বৃত্ত সম্পূর্ণ করেছে। এখন তৃণমূলের চলে যাওয়ার সময়। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে। আমাদের এই ওল্ড মালদার লড়াই গোপাল সাহার জেতাহারা লড়াই নয়। এই লড়াই মার্জিন বাড়ানোর লড়াই। কারণ 1% রাজনৈতিক দল থাকা ভারতীয় জনতা পার্টি যখন সারা পশ্চিমবঙ্গের রাজনীতি করত, যে জায়গায় এসে কিছু বেশি সংখ্যক মানুষ পেত, সেই জায়গার নাম শাহপুর, সেই জায়গার নাম মঙ্গলবাড়ি, সেই জায়গার আমাদের ভোট দিয়েছেন, তারা আরেকটি কাজকে নিশ্চিত করে দিয়েছেন, যে শতাব্দী প্রাচীন পার্টি কংগ্রেস এবং সিপিআইএম কে পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে শূন্য করে দিয়েছে। অর্থাৎ একটা বাইনারি সেট হয়ে গেছে। তৃণমূলকে হারাতে পারে বিজেপি, যদি কোনো প্রকৃত পরিবর্তন নিয়ে আসতে পারে বিজেপি নিয়ে আসতে পারবে। মানুষের দীর্ঘদিনের স্বপ্ন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর তৈরি হবে বিজেপির সরকার, ডাবল ইঞ্জিন সরকার, নরেন্দ্র মোদীর সরকার। এই যে মালদায় আপনারা জন্মগ্রহণ করেছেন, 1947 সালের 15ই আগস্ট আপনারা ছিলেন পাকিস্তানে। আজকে যারা মালদাবাসী নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারছেন, আজকে মালদায় যে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে বিজেপিকে বহিরাগত বলছেন, এই মালদার মাটিকে কোনো কংগ্রেসের নেতা রক্ষা করে যাননি। যিনি রক্ষা করেছিলেন তার নাম তার শিবেন্দু শেখর রায়। যিনি রক্ষা করেছিলেন তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, এন চ্যাটার্জি, যদুনাথ সরকার, সুনীতি কুমার চ্যাটার্জি, রমেশচন্দ্র মজুমদার। আমরা এক্সচেঞ্জ করেছিলাম। 17ই আগস্টে পাকিস্তানের পতাকা নেমে মালদায় ভারতের পতাকা উড়েছিল। ফারাক্কার উপরে কন্ট্রোল রাখবার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর সোমনাথ চট্টোপাধ্যায়ের পিতা এনসি চ্যাটার্জি
আজকে তারা এখানে লড়াই করেছিলেন। র্যাডক্লিফের তৈরি করা বেঙ্গল বাউন্ডারি কমিশন, সেখানে মালদা ইনক্লুশনের জন্য যিনি নেতৃত্ব দেন তিনি ছিলেন আপনাদেরই এই অঞ্চলের উকিল বাবু, হিন্দু মহাসভার নেতা শিবেন্দু শেখর রায়, যার নাম ইতিহাসের বইতে নেই, যার ছবি ইংলিশ বাজার পৌরসভার দেওয়ালে নেই, যার নাম তৃণমূল কংগ্রেসের ঠোঁটে নেই, যার নাম কংগ্রেসীদের হৃদয়ে নেই, যাকে বর্তমানের তরুণ প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হয়েছে, সেই শিবেন্দু শেখর রায় এর কারণে আজকে আপনি আমি এখানে দাঁড়িয়ে নিজেকে ভারতবাসী হিসেবে পরিচয় দিতে পারছি। বহু মানুষ উদ্বাস্ত হয়ে তারপরেও মালদায় এসেছেন, মালদার মানুষ তাকে গ্রহণ করেছে। কিন্তু যারা এই দেশটাকে ধর্মের ভিত্তিতে ভাগ করেছিল, যে বামপন্থীরা আপনাদের সামনে দাঁড়িয়ে সেদিন বলতেন মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, ভারত ভাগ মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলতেন পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, ধর্মের উপরে ভিত্তি করে দেশ ভাগ হয়ে গেল। আমাদের কংগ্রেসী নেতৃবৃন্দ আত্মসমর্পণ করেছিল ব্রিটিশ কূটনৈতিক সাম্রাজ্যবাদী চতুর শয়তানির কাছে। দেশের বুকে নেমে এলো এক অভিশাপ, দেশ বিভাগের অভিশাপ। আর তারপর থেকেই আমাদের মালদার ভবিষ্যৎ কোথায় পৌঁছেছেন আপনারা জানেন। 2011 সালে একটা পরিবর্তন, মুখ্যমন্ত্রী বললেন আমি কিছু করতে পারি বা না পারি, আমি মানুষকে ভয় মুক্ত করে দেব, থান কাপড় বিতরণ থাকবে না, বাইক বাহিনী থাকবে না, মিথ্যা মামলায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারবে না, কোন গণতান্ত্রিক আন্দোলনকে লাঠি চালিয়ে গুলি চালিয়ে পুলিশ দমন করবে না। তাই মানুষ জানতেন ওই দীঘা, গোয়া, কলকাতা, লন্ডন, দার্জিলিং, সুইজারল্যান্ড হবে না। তারপরেও মানুষ ভোট দিয়েছিলেন একটা উদ্ধত্তের বিরুদ্ধে, একটা নীতিহীনতার বিরুদ্ধে, 34 বছর ধরে চলে আসা একদলীয় একচেটিয়া একাধিপত্যের বিরুদ্ধে। ইস্যু ছিল একটাই, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে প্রতিবাদের গান গাইব, আমি আমার মতো করে পতাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে সরকারের নীতি সিদ্ধান্তের সমালোচনা করব, আমি অবরোধ করব, আমি বন্ধ করব, আমি মিছিল করব, আমি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, সংখ্যাগরিষ্ঠতা পেলে আমি বিনা বাধায় বোর্ড তৈরি করব। এই অধিকার আমার গণতান্ত্রিক অধিকার, এই অধিকার এই দেশের মাটি আমাকে দিয়েছে, এই সমাজ আমাকে দিয়েছে, আর সর্বোপরি ভারতের সংবিধান আমাকে দিয়েছে। আজকে সেই অধিকারটা কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। যেদিকেই তাকাবেন তৃণমূল কংগ্রেসের মিথ্যাচার চলেছে আর হুমকি চলেছে। আমাদের এখানের প্রার্থী গোপালচন্দ্র সাহা তো বিধায়ক ছিলেন, আরে তিনি তো বিধায়ক থাকবেন। আজকে মালদায় ইংলিশ বাজারে বিজেপিকে হারিয়ে দেবে এরকম শক্তি নিয়ে এখনো পর্যন্ত কেউ জন্মায়নি। এই মাটি আমাদের মাটি, এই মাটি আমরা চিনি, আর এই মাটিও আমাদের চেনে, এই মাটিও বিজেপিকে চেনে। আত্মসমর্পণ না করে, মতাদর্শের কাছে কোনো সমঝোতা না করে একটা রাজনৈতিক দল 2 থেকে হাঁটতে হাঁটতে 303-এ পৌঁছেছে। 21টা রাজ্যের সরকার তৈরি করেছে, তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। 0 থেকে শুরু করে 1, 1 থেকে 3, 3 থেকে 77 পর্যন্ত গুটি গুটি পায়ে হেঁটে চলেছে। এবার গভর্নমেন্ট ইন ওয়েটিং, সরকার গঠনের পালা। বিজেপি সরকার তৈরি করছে, বিজেপি সরকার তৈরি করবে, এটা কালের দেওয়াল লিখন। কোন শক্তি নেই আজকে এই নির্বাচন
চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যাবে। কিন্তু শুধু নির্বাচনের আগে আমি কয়েকটি কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। গত 15 বছরে ৭৯,০০০ কারখানার দরজায় তালা লেগেছে পশ্চিমবঙ্গে। ১,০১৬টা কোম্পানি লিকুইডেশনে চলে গেছে। ৬,৩০০ কোম্পানি তাদের হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে চলে গেছে, কারণ এ রাজ্যে শিল্পের পরিবেশ নেই। সিঙ্গুর এবং নন্দীগ্রাম আমাদের ভিন্ন বার্তা দিয়েছে দেশ এবং দেশের মানুষের কাছে। যে রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, যে রাজ্যের সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করে, যে রাজ্যের সরকার বিচার ব্যবস্থাকে সরাসরি আক্রমণ করে, সুপ্রিম কোর্টের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দেয়, যে সরকারের নেতারা, যে সরকারের আইনমন্ত্রী বিচার কক্ষে ঢুকে অন্য সহযোগীদের নিয়ে আজকে হইহট্টগোল করে বিচার প্রক্রিয়াকে বানচাল করে দেন, আজকে সেই রাজ্যে নতুন শিল্প হতে পারে না, সেই রাজ্যে কোনো বিনিয়োগ আসতে পারে না। একটা সময় ছিল যখন বিহারের মানুষ, উত্তরপ্রদেশের মানুষ, উড়িষ্যার মানুষ পশ্চিমবঙ্গে কাজের খোঁজে আসতেন, আর আজকে এমন দিন দাঁড়িয়েছে আমাদের গোটা রাজ্যটাই পরিযায়ীদের রাজ্য হয়ে গেছে। এখানে কৃষক পরিযায়ী, বাংলার কৃষক অন্য রাজ্যে গিয়ে ধান কাটছেন, গম কাটছেন। এখানে শ্রমিক পরিযায়ী, এখানে মেধা পরিযায়ী, এখানে ছাত্র পরিযায়ী, এখানে পুঁজিপতি পরিযায়ী, তারা সবাই বাইরে চলে যাচ্ছে। একটা বিরাট বৃদ্ধাশ্রম হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গকে। আজকে সেই অবস্থা থেকে আমাদের রুখে দাঁড়াতে, আমাদের ঘুরে দাঁড়াতে হবেই, না হলে আমরা বাঁচব না, পশ্চিমবঙ্গ থাকবে না। আপনার পরবর্তী প্রজন্ম আপনার মুখাগ্নি করবার জন্য আপনার জীবনের সায়ান্নে আপনার পাশে এসে দাঁড়াবেন না, আপনার সৎকার করবার জন্য পৌঁছতে পারবেন না। এই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। ৪২ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক, বেঙ্গালুরু শহরে ১৫ লক্ষের বেশি শিক্ষিত তরুণ তরুণী কাজ করছে। সেখানে দ্বিতীয় কথ্য ভাষা বাংলা, কারণ পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, পশ্চিমবঙ্গে নতুন শিল্প নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন যে মাকে বলো একটু ঘুগনি বানিয়ে দিতে, মাকে বলো ঘুগনি বানিয়ে দিতে, ট্রেনে ওঠো, ঘুগনি পাউরুটি বিক্রি করো। এটাই হচ্ছে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ। আজকে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা বিজেপির পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান নিয়ে এসেছি, এই পশ্চিমবঙ্গের চেহারাটাকে আজকে বদলে দিতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন অপেক্ষা করে আছেন যে রাজ্যে শিল্প সম্ভাবনা তৈরি হবে, এ রাজ্যে নতুন বিনিয়োগ আসবে। পার্শ্ববর্তী রাজ্য আসামের দিকে তাকান, বিমারু রাজ্য ত্রিপুরার দিকে তাকান, আমাদের পাশের রাজ্য উড়িষ্যার দিকে তাকান, বিহারের দিকে তাকান। আজকে সেখানে বিনিয়োগ হচ্ছে, পশ্চিমবঙ্গে উন্নয়ন নেই। উড়িষ্যার মুখ্যমন্ত্রী 2 মাস আগে সফরে এলেন, পশ্চিমবঙ্গের শিল্পপতিদের থেকে 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে উড়িষ্যায় ফিরে গেলেন। বাংলার মানুষ উড়িষ্যায় শিল্প স্থাপন করছেন, কিন্তু পশ্চিমবঙ্গে করছেন না। বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের জন্য চোখের জলে বুক ভাসিয়ে দিলেন। উত্তরকন্যা তৈরি করে বলে দিলেন আর কোন উত্তরবঙ্গের মানুষকে কষ্ট করে কলকাতায় যেতে হবে না। নিয়ম করে আমলারা, নিয়ম করে মন্ত্রীরা উত্তরকন্যায় বসবেন। কি সুন্দর নাম, উত্তরকন্যা। কিন্তু উত্তরকন্যা সেই মেয়ের জন্য বাজেটের বরাদ্দ ছিটে ফোটা। একজন তৃণমূল কংগ্রেসের নেতার নাম বলুন, একজন তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর নাম বলুন,
ফারাক্কার এপার থেকে যারা নির্বাচিত হয়েছেন, এমন একজন তৃণমূলের নাম বলুন যিনি বিধানসভায় বাজেট বক্তৃতায় দাঁড়িয়ে উত্তরবঙ্গের জন্য বাজেট বরাদ্দটা একটু বাড়ানোর অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রীকে, কারণ এদের মেরুদণ্ড নেই। যে টাকা আপনাদের জন্য আসে উত্তরকন্যায়, সেটা দিয়ে জল গরম হয় না, তাও সে টাকার খরচা হয় মাত্র 22 থেকে 24 টাকা। মানে 100 টাকা পাঠালে 22 থেকে 24 টাকা খরচা করে, বাদ বাকি টাকা আবার মুখ্যমন্ত্রী অন্য জায়গায় সরিয়ে নিয়ে যান। 100 দিনের কাজের টাকা নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ বন্ধ, কারণ কেন্দ্র সরকার বলছে হিসাব দাও, টাকা নাও। রাজ্য সরকার বলছে আমরা টাকা নেব, ওটা আমার অধিকারের মধ্যে পড়ে, হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না। আজকে কেন্দ্রের কোনো নিজের জমি নেই, কেন্দ্র সরকারের কোনো নিজস্ব ভূখণ্ড নেই, রাজ্য নিয়েই কেন্দ্র সরকার। যারা ছোট ছোট অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, কেউ কল সারাইয়ের কাজ করেন, কেউ ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন, কেউ ছোট কাঠের মিস্ত্রির কাজ করেন, কেউ সাইকেলের দোকানে সাইকেলের কাজ করেন, কেউ মোটর সাইকেল সরান। আজকে তাদের জন্য প্রধানমন্ত্রী নিয়ে এসেছিলেন পিএম বিশ্বকর্মা যোজনা। 7.5 লক্ষ মানুষ আবেদন করেছিলেন, একজন একটা টাকাও পাননি, কারণ রাজ্য সরকার এই পরিকল্পনাকে বাস্তবায়িত হতে দেয়। পিএম সূর্যঘর, মুফত বিজলি যোজনা, বাড়িতে নিজের বাড়ির ছাদে সোলার প্যানেল লাগিয়ে নিন, পাখা চালান, আলো জ্বালান, টিভি দেখুন, আপনাকে কোনো পয়সা দিতে হবে না বিদ্যুতের বিল। আর তার থেকে উদ্বৃত্ত যে বিদ্যুৎ তৈরি হবে সেটা গিল্ড আপনাদের থেকে কিনে নেবে। উত্তরপ্রদেশে হচ্ছে, মধ্যপ্রদেশে হচ্ছে, তামিলনাড়ুতে চলছে, অবিজেপি শাসিত রাজ্য কেরলে চলছে, অন্ধ্রপ্রদেশে চলছে, উড়িষ্যায় চলছে, অবিজেপি শাসিত রাজ্য ঝাড়খণ্ডে চলছে, পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেয়নি বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকার। আপনাদের মালদা জেলার মানুষ যখনই দেখবেন, কাগজ খুলবেন, কোন বাড়ি চাপা পড়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, কারা তারা? হয় মালদা, না হলে মুর্শিদাবাদের সংখ্যালঘু পরিবারের একজন। আজকে পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে গেছে, আজকে যদি সে সেখানে অসুস্থ হয়, স্বাস্থ্যসাথী কার্ড কাজ দেবে না, তার জন্য আয়ুষ্মান ভারতের কার্ড লাগবে। বাইরে কাজ করতে গিয়েও ওই কার্ড দিয়ে যে কোনো হসপিটালে ভর্তি হতে পারবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে, কিন্তু সেই কার্ডকে পশ্চিমবঙ্গে গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে যারা বলছেন উন্নয়নকে অগ্রগতির জন্য আবার তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনুন, 40,000 স্কুলের শিক্ষকের চাকরি তারা বিক্রি করে দিয়েছেন, 26,000-এর চাকরি চলে গেছে। মুখ্যমন্ত্রী নিজের দপ্তর সিএমও, সেই সিএমওর গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও আজকে দুর্নীতি বাসা বেঁধেছে। এমন কোন জায়গা নেই যেখানে সরকার তার দুর্নীতির ছোঁয়া লাগেনি। যারা আইসিডিএস কর্মী আছেন, আশা কর্মী আছেন, অঙ্গনওয়াড়ি কর্মী আছেন, তারাও আন্দোলন করছে রাজ্য সরকারের বিরুদ্ধে। এই সরকার তাদের পাশে দাঁড়াতে পারেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, যে প্রতিশ্রুতি, যে স্বপ্ন দীর্ঘদিন ধরে দেখেছিল, যে মহিলা আসন সংরক্ষণের কথা স্বর্গীয় গনি খান চৌধুরী পর্যন্ত একবার বলেছিলেন, সেই মহিলা বিল, মহিলাদের জন্য আসন সংরক্ষণের ক্ষেত্রে মহিলা মুখ্যমন্ত্রী কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তার বিরোধিতা করলেন। যদি সেটা না করতেন, পশ্চিমবঙ্গে অনেক বেশি সাংসদ 2029-এর নির্বাচনে মহিলা প্রতিনিধি হয়ে আজকে পার্লামেন্টে পৌঁছতে পারতেন। বন্ধ করে দিল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। কংগ্রেসকে মানুষ চিনে গেছে, কংগ্রেস নেই। কংগ্রেস এখন একটা প্যারাসাইট পলিটিক্যাল অর্গানাইজেশন।
পরজীবী। কংগ্রেসের একমাত্র কাজ হচ্ছে রাত্রিবেলায় সন্ধ্যা নামলেই বিজেপি বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের বাড়ির জানলা দিয়ে কাছে গিয়ে আস্তে আস্তে বলা যে वादा करो नहीं छोड़ोगे मेरा साथ, जहां तुम हो वहां मैं भी हूं। এটাই কংগ্রেস। এর বাইরে কংগ্রেস নেই। কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। শতাব্দী প্রাচীন পার্টি কোথা থেকে এসেছে সেই অতীতের স্মৃতিটা হারিয়ে ফেলেছে। আর আজকে তৃণমূল কংগ্রেস আপনাদের সামনে দাঁড়িয়ে যারা এখানে আমাদের প্রার্থীকে আক্রমণ করছেন, আমি শুনতে শুনতে এলাম শাহপুরে বক্তৃতা হচ্ছে, 1 বছরের মধ্যে জল জমা বন্ধ করে দেব। 1 বছরের মধ্যে জল জমার কষ্ট আর তৃণমূল কংগ্রেসকে মানুষ করতে দেবে না। আপনারা অনেক কষ্ট করেছেন 15 বছর ধরে। শাহপুরের জল জমাটা বন্ধের যে কাজ, সেটা নতুন সরকার এসে জুন মাস থেকে শুরু করবে, এই বর্ষা থেকে শুরু করবে। এর জন্য তৃণমূল কংগ্রেসকে আর কষ্ট করে কোনো কাজ করতে হবে। মালদা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করবেন, কোনো সাড়া পাননি। জমির দাম পর্যন্ত কমিয়ে দিয়েছেন, তারপরে বিনিয়োগ নেই। কারণ যে রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, সে রাজ্যে কোনো বিনিয়োগ আসতে পারে না। ওয়েস্ট বেঙ্গল ইজ নো মোর ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট। এটা এস্টাবলিশ হয়ে গেছে সারা পৃথিবী জুড়ে। যেখানে বিচার ব্যবস্থা আক্রান্ত হয়, যেখানে বিচার ব্যবস্থা রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়, যেখানে বিচারপতিদের আটকে রেখে তাদের গাড়ির ওপরে পাথর ছোড়া হয়, 15 ঘন্টা পথ অবরোধ করে রাখা হয়, এই দৃশ্য দেখবার পর পশ্চিমবঙ্গে মালদায় কোনো বিনিয়োগকারী নতুন করে বিনিয়োগ করবে। রিজার্ভ ব্যাংক বলছে সারা ভারতবর্ষে যত জাল নোট আছে, সেই জাল নোটের 72% আসছে আজকে পশ্চিমবঙ্গ থেকে। তাও একটি বিশেষ অঞ্চল মালদার কালিয়াচক থেকে। আজকে সেখানে এখনো পর্যন্ত এই রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি। কালিয়াচকের দাঙ্গার ঘটনা, দাঙ্গা তো নয়, একতরফা আক্রমণ। থানা চলে গেল, সমস্ত নথি পুড়িয়ে দেওয়া হলো। এই সরকার প্রকৃত অপরাধীদের খুঁজে বার করতে পারেনি। আমাদের সেদিন ঘটনাস্থলে পৌঁছতে দেয়নি। তৃণমূলের নেতারা কালিয়াচকে পৌঁছে গেলেন। আমি বিধায়ক ছিলাম, আমি এসেছিলাম এখানে। সার্কিট হাউস থেকে বেরোনোর হাফ কিলোমিটারের মধ্যে পুলিশ আমায় গ্রেফতার করে নিয়ে চলে গেল। আমাদের দলের সাংসদ এস আলওয়ালিয়া, আমাদের দলের সাংসদ ভূপেন্দ্র যাদব, তারা দুজন এসেছিলেন মালদায় ওই কালিয়াচকের মানুষদের, ওখানের আক্রান্ত মহিলা পুলিশ কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু তাদের মালদা রেলওয়ে স্টেশনের যে ওয়েটিং রুম, সেখান থেকে তাদের গ্রেফতার করা হলো। এভাবেই সরকারটা চলে। এখন আপনাদের ভাবতে হবে যে আপনাদের ভবিষ্যৎ কি। কারণ বাংলাদেশে দেখুন, ওখানে রবীন্দ্রনাথের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথের প্রতিমায় আগুন লাগানো হয়েছে, পুড়িয়ে ভেঙে দেওয়া হয়েছে। আর আপনার মালদা জেলায় তৃণমূল কংগ্রেসের একজন ছাত্র নেতা রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দিয়েছে। আজকে বাংলাদেশে মন্দির ভেঙেছে, সরস্বতী পুজোর প্রতিমা ভেঙেছে, কালী ঠাকুরের উপরে আক্রমণ করেছে। আর পশ্চিমবঙ্গে দেখুন মুর্শিদাবাদে, সেখানেও একই দৃশ্য। ওখানে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি 70,000 বই জ্বালিয়ে দিয়েছে। আর এখানে একজন প্রাইভেট টিউটার, যার কাছে বিনা পয়সায় পড়াশুনো করেছে, আগের দিন পর্যন্ত সেই ছাত্র কলম ফেলে তরোয়াল হাতে নিয়ে মাস্টার মশাইয়ের উপরে আক্রমণ করেছে। যে বই আগের দিন পর্যন্ত নিজে বলেছে, সেই বইতে পর্যন্ত আগুন লাগিয়ে দিয়েছে। এভাবেই ধর্মান্ধতা বাড়ছে, এভাবেই র্যাডিকালাইজেশন বাড়ছে। তাই এই লড়াইটা, এই নির্বাচনটা শুধুমাত্র বিজেপি আর তৃণমূলের নির্বাচন নয়। এই নির্বাচনটা শুধুমাত্রই কোন সরকার তৈরি করা, কোন নতুন মুখ্যমন্ত্রী তৈরি করা নির্বাচন নয়। এই নির্বাচনটা মানুষের নির্বাচন, বাংলার অস্তিত্ব রক্ষার নির্বাচন, বাংলার অস্মিতা রক্ষার নির্বাচন।
নিজের পরিচয় রক্ষার নির্বাচন, শাখা সিঁদুরকে মাথায় রেখে দেবার নির্বাচন, তুলসী তলায় বাতি দেবার নির্বাচন, বলহরি হরিবল বলে সৎকার করার নির্বাচন, নিজের অধিকার নিজের মাটিতে প্রতিষ্ঠিত করার নির্বাচন। সেই নির্বাচনে আপনারা এগিয়ে থাকেন। এসআইআর নিয়ে বিতর্ক, তৃণমূল কংগ্রেস এসআইআর কে সামনে রেখে নিজেদের 15 বছরের সমস্ত পাপ ধুয়ে ফেলতে চাইছে, পাপের উপরে পর্দা ঢেকে দিতে চাইছে। কিন্তু কেন আক্রমণ, কেন এসআইআর অসুবিধা? অসুবিধার প্রধান কারণ হচ্ছে যে এমন ভোটার লিস্ট পৃথিবীতে কেউ কোনোদিন দেখেনি। মহাভারতে একজন ধৃতরাষ্ট্র, এখানে 11 জন ধৃতরাষ্ট্র, 11 জন, 100 করে ছেলে মেয়ে এক একজনের, 100 ভোটারের বাবার নাম এক, আর তাদের বয়সের পার্থক্য কি 3 মাস 4 মাস, মানে বছরে 5টা 10টা করে প্রোডাকশন। এ ভাবা যায় না, এ তো অসামান্য। মা ষষ্ঠীর এই ধরনের কৃপা তো কেউ কোনোদিন পায়নি। পশ্চিমবঙ্গে যা দেখা গেছে, ভাই বোনের বিয়ে, স্বামীর নাম স্ত্রীর নাম ভোটার লিস্টে জলজল করছে, বাবার নামও সঙ্গে আছে। বাবা একজনই, তিনি কনেকেও জন্ম দিয়েছেন, তিনি কর্তারও জন্ম দিয়েছেন। ভাই বোনের বিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট। এখানেই থেমে নেই, আরো আছে। আমার বয়সী যারা আমার থেকে ছোট, অজিত শুনেছে, তার থেকে ছোট এই যারা আমাদের পঞ্চায়েতে আছে এরাও শুনেছে, আপনারাও শুনেছেন। বিজ্ঞাপন বিস্কিটের, দাদু খায় নাতি খায়, শুনেছেন তো? এখন আমাদের ভোটার লিস্টে দাদুও খাচ্ছে নাতিও খাচ্ছে। দাদুর বয়স 42 আর নাতির বয়স 22, দুজনেই ভোটার। 42 বছরের দাদু 22 বছরের নাতি বানিয়ে দিয়েছে, মাঝখানে বাবাটা উদাও হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরো এগিয়ে চলেছে, বাবার ছেলের বয়সের পার্থক্য 10 বছরে বাবা ভাবা যায়। 9 বছর বয়স থেকে একদম দুরন্ত ছেলে, দুরন্ত। এদের তো খুঁজে খুঁজে পুরস্কার দিয়ে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী তো কি বঙ্গভূষণ টুষণ দেয়, ওগুলো দিয়ে দিন। আজকে তার কারণে বিরোধিতা, কোথাও সংঘর্ষ নেই, অগ্নিসংযোগ নেই, বিডিও অফিস ভাঙচুর নেই, রাস্তা অবরোধ নেই, আগুন নেই। বিএলওর স্বামীকে এই মালদা জেলায় গুলি চালানো হয়েছে, এই ঘটনা অবিজেপি শাসিত রাজ্য কেরল তামিলনাড়ুতে নেই, কিন্তু পশ্চিমবঙ্গে আছে। সার্বিকভাবে একটা সরকার দুর্নীতি ছাড়া মানুষকে অন্য কিছু উপহার দিতে পারেননি। এই সরকারটা খেলা মেলা মোৎসবের সরকার। এই সরকার শ্রমিক বিরোধী সরকার, এই সরকার কৃষক বিরোধী সরকার, এই সরকার উন্নয়ন বিরোধী সরকার, এই সরকার স্বনির্ভর গোষ্ঠী বিরোধী সরকার, এই সরকার আশা অঙ্গনবাড়ি আইসিডিএস কর্মী বিরোধী সরকার, এই সরকার কৃষক বিরোধী আলু চাষী বিরোধী সরকার। আজকে গত 1 মাসে 11 জন আলু চাষী আত্মহত্যা করেছেন। বর্ধমানে করেছে, মেদিনীপুরে করেছে, হাওড়ায় করেছে, হুগলিতে করেছে, আলিপুরদুয়ারে করেছে। কারণ মাঠে আলুর বস্তা 50 কেজি বস্তা বিক্রি হচ্ছে 60 টাকায়, 40 টাকা বস্তা, আর 50 কেজি আলুর দাম 20 টাকা। কৃষক পরের বারে চাষ করবে? এর পরের বছর থেকে কৃষকের দুঃখ আপনাকেও মাথায় তুলে নিতে হবে। হুগলিতে গিয়েছিলাম, সেখানে আলু চাষিরা বলছেন সব চাষ করব, আজ থেকে প্রতিজ্ঞা করলাম ছেলের মাথায় হাত রেখে আলু চাষ আর করব না। এবারে আপনাদের নিম্নমানের আলু খেতে হবে, অন্য রাজ্যের আলু খেতে হবে। 200 টাকা করে আলু কিনবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী রেখে দিলে 200 টাকা করে আলু কিনে আপনাদের খেতে হবে। এছাড়া অন্য কোনো পথ নেই। চাল উৎপাদনে আমরা ছিলাম 1 নম্বর জায়গায়, আজকে আমরা 3 নম্বর জায়গায় এসে গেছি। আমাদের ওপরে উত্তরপ্রদেশ,
আমাদের ওপরে তেলেঙ্গানা আজকে পৌঁছে গেছে। 42 লক্ষ পরিযায়ী শ্রমিক, অধিকাংশ কৃষক, গ্রামের পর গ্রাম পুরুষ শূন্য হয়ে যাচ্ছে। মানুষ সব এখান থেকে চলে যাচ্ছেন, কারণ এ রাজ্যে কোনো সুযোগ নেই। ছেলে মেয়েকে গ্র্যাজুয়েট করবেন, দিদি বললেন তিনি যুবকদের সঙ্গে আছেন, প্রকল্প নিয়ে এসেছেন যুব সাথী। আপনার বাড়ির ছেলে অনার্স গ্র্যাজুয়েট, কলেজ থেকে বেরোবেন, প্রতিদিন 50 টাকা করে পাবেন 41 বছর বয়স পর্যন্ত, যতদিন না পর্যন্ত আত্মহননের রাস্তাটা বেছে নেন। আর আপনি বলেছেন সমস্ত মহিলাদের পাশে উনি দাঁড়িয়ে আছেন, লক্ষ্মীর ভান্ডার। আরে আমরা কোনোদিন বিরোধিতা করিনি। আমরা বলেছি প্রত্যেকটা সরকারি নিজের রাজ্যে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ায়, অশক্ত মানুষের পাশে দাঁড়ায়, মহিলাদের পাশে দাঁড়ায়, বার্ধক্য ভাতা দিয়ে বৃদ্ধদের পাশে দাঁড়ায়। আপনি টাকা দিচ্ছেন, একটু বাড়ান। মুখ্যমন্ত্রী বলবেন আমি পারবো না, যা দিয়েছে এই যথেষ্ট, অন্য কেউ তো দিচ্ছে না, দিয়ে দেখাক। আমরা মা লক্ষ্মীকে বললাম একটু দেখুন, কিন্তু লক্ষ্মীরও কিছু করার নেই। লক্ষ্মী বলছেন এই রাজ্যই তো লক্ষ্মী ছাড়া হয়ে গেছে, কারণ এত বোমা গুলি বালুদের উপরে বসে লক্ষ্মী তো আসতে পারে না। লক্ষ্মীকে আসতে হলে পদ্ম ফুলের উপরে বসতে হয়, শান্ত পরিবেশে লক্ষ্মী ঘরে ঢুকতে পারে। আমরা তাই লক্ষ্মীর মায়ের কাছে গেছি। দেবী অন্নপূর্ণা, অন্নাং দেহি, উনি মহিলাদের জন্য ব্যবস্থা করেছেন অন্নপূর্ণার আঁচল। প্রতি মাসে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকবে নরেন্দ্র মোদীর গ্যারেন্টি। যতদিন বেকার যুবক চাকরি পাচ্ছেন না, পশ্চিমবঙ্গের সার্বিক পরিবর্তন হচ্ছেন না, ততদিন পর্যন্ত যুবকদের পাশে থাকার জন্য প্রতি মাসে 3000 টাকা করে ভাতা বর্তমানে সরকার দেয়। কিন্তু তারপরেও এ রাজ্যের মানুষ বলছেন, তারপরেও গ্রাম বাংলার যুবকরা আওয়াজ তুলেছেন, ভাতা নয় ভাত চাই, প্রতিভার মর্যাদা চাই, স্বনির্ভর প্রকল্পে সংযুক্ত হতে চাই, স্টার্ট আপ খুলতে চাই, অন্য প্রদেশের মতো পশ্চিমবঙ্গকেও একটা উন্নত মানের রাজ্য হিসেবে গড়ে তুলতে চাই। মানুষ এগিয়ে আসছেন পরিবর্তনের লক্ষ্যে, এই সরকারকেও এগিয়ে আসতে হবে। অনেক বড় দায়িত্ব আমাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাচ্ছেন। যেদিন এসেছিলেন সেদিন ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা, আর আজকে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 7 লক্ষ কোটি টাকার বেশি। এই সরকার প্রত্যেকটা সংস্থাকে কার্যত ধ্বংস করে দিয়েছে। 4.5 লক্ষের বেশি সরকারি শূন্য পদকে, সরকারি পদকে অবলুপ্ত করে দিয়েছে। এই সরকার সরকারি কর্মচারী পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছে। এই সরকার 4টে মামলায় হেরে যাবার পরে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও 7th পে কমিশনকে পশ্চিমবঙ্গে লাগু করতে দেয়নি। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে গিয়েছেন আগামী 45 দিনের মধ্যে নতুন সরকার তৈরি হবার পর 7ম পে কমিশনের হারে প্রত্যেকে আপনারা পেনশন পাবেন, বেতন পাবেন, ঠিক সময়ে এরিয়ার পেয়ে যাবেন। লাখপতি দিদি, সারা ভারতবর্ষের ভিন্ন রাজ্যে কাজ শুরু হয়ে গেছে, পশ্চিমবঙ্গে নেই, কারণ প্রতিহিংসার রাজনীতি। 75 লক্ষ লাখপতি দিদি এই রাজ্যে তৈরি হয়ে যাবে। কিন্তু এরপরেও মালদাবাসীর কাছে কর্তব্য আছে। আপনারা আমাদের প্রার্থীকে জেতাবেন, গোপাল শাহ জিতবে, কিন্তু তারপরেও আপনাদের কর্তব্য থাকবে। আর সেই লড়াইটা শুধু বিজেপির একার লড়াই নয়, সেই লড়াইয়ে মালদাবাসীর দলমত নির্বিশেষে অংশগ্রহণ করতে হবে। কারণ এই মালদার জমিকে ব্যবহার করে বিহার, ঝাড়খণ্ডের আজকে বনাঞ্চল সীমাঞ্চলের ডেমোগ্রাফি, তাদের জনসন্তুলন বদলে দেওয়া হয়েছে। মালদার জমিকে ব্যবহার করে বাংলাদেশিদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হচ্ছে। উগ্রপন্থা বাড়ছে, র্যাডিক্যালাইজেশন বাড়ছে। ISIS, লস্করে তৈবা, তাদের বিভিন্ন মডিউল তৈরি করা হয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে।
মালদার জমি আজকে এভাবে ব্যবহৃত হয়ে যাচ্ছে। আজকে আপনাদের সংখ্যা দিয়ে দখল করে নেবে বলছে। যারা এই দেশটাকে দারুল হার্ব বলে মনে করে, যুদ্ধভূমি বলে মনে করে, যারা এই দেশটাকে নাপাক বলে মনে করে, অপবিত্র মনে করে, যারা মনে করে ওপার থেকে সংখ্যা ঢুকিয়ে দিয়ে আমি সংখ্যার ভিত্তিতে এটাকে পশ্চিমবঙ্গ নয় পশ্চিম বাংলাদেশ বানিয়ে নেব, আমি উত্তরবঙ্গের চিকেন নেককে দখল করে দেব, আমি চীনের সঙ্গে সহযোগিতা করব, এই যে মৌলবাদী ধর্মান্ধ কিছু মৌলবী সেজে মানুষ এই কথাগুলো বলছে, এদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে। আর যারা এখানের মুসলমান ভাইরা আছেন, যারা আমাদের কাছে খুব একটা বেশি ঘেঁষেন না, যারা মনে করেন বিজেপি এলে ধরে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, বিষয়টা এরকম নয়। যারা এই দেশটাকে নিজের দেশ বলে মনে করেছিলেন, ভারতবর্ষে থেকে গিয়েছেন, যাদের পূর্বপুরুষ ভারতীয়, যারা আমাদের দেশের আনন্দে আনন্দিত হন, আমাদের দেশ দুঃখ পেলে তাদেরও হৃদয় কাঁদে। আমাদের বিরাট কোহলি প্রথম বলে আউট হয়ে গেলে তাদের চোখে জল আসে। আজকে তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। জাতীয়তাবাদী মুসলমানদের সঙ্গে, ভারতীয় মুসলমানদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু এই নির্বাচনে যদি কেউ মনে করে যে ওই 30% ব্লক ভোট দিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। পার্শ্ববর্তী রাজ্য আসাম দেখুন, সেখানের জনসংখ্যার হিসাব করুন। দুবার বিজেপি ক্ষমতায় এসেছে, তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। পৃথিবীর কোন শক্তি সেটাকেও আটকাতে পারবে না। মমতা দেবী চলে যাচ্ছেন, তৃণমূল কংগ্রেস জানে তৃণমূল কংগ্রেস চলে যাবে। মুখ্যমন্ত্রী জানেন যে তার দল চলে গেছে, সেজন্য তিনি মঞ্চ থেকে বলে দিয়েছেন তৃণমূল যদি থাকে তাহলে আবার দেখা হবে। কারণ তিনি তো দলটা তৈরি করেছেন, সন্তানের মতো লালন পালন করেছেন। তিনি নিজের সন্তানকে চেনেন, নিজের সোনার টুকরো ভাইদের চেনেন। তিনি জানেন ক্ষমতায় যতদিন দল ততদিন তৃণমূল কংগ্রেস আছে, ক্ষমতার বাইরে চলে গেলে তৃণমূল নামক কোনো রাজনৈতিক দল থাকবে না, এই দলের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। সেজন্য গণদেবতা যখন সিদ্ধান্ত নিয়েছেন মমতা দেবীকে আর রাখবেন না, তখন আমাদের নেত্রী উনি দেবতার দরজারে চলে গেছেন। এখন উনি দেবতার বাড়ি বাড়ি ঘুরছেন। ওনারা একদম প্রতিবেশী পাশের বাড়ি যিনি থাকেন, একদম কালীঘাটের কালী, কালী কলকাত্তেওয়ালি, সেই কালীঘাটের মা কালী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ফিরিয়ে দিয়েছেন। বলছেন আমি আর পারছি না, আমি কত সহ্য করব। আমি তো এত ঘটনা দেখলাম, 40,000 চাকরি বিক্রি দেখলাম, 26,000-এর চাকরি চলে যেতে দেখলাম। আমি রাস্তায় বসে চাকরি প্রার্থীদের উপরে নির্মম অত্যাচার দেখলাম। আমি বকটুইতে দেখলাম সংখ্যালঘু মহিলা শিশুদের জীবন্ত পুড়িয়ে মারা হলো, আর তোমার পুলিশ 300 মিটার দূরে সন্ধ্যাবেলায় বসে কফির কাপে মজলিস থাকলে। আমি তো এটা দেখলাম। আরজি কর দেখবার পরে আমি আর এই ফাইল তোমার রাখতে পারছি না, তুমি দয়া করে আমায় মুক্তি দাও। মুখ্যমন্ত্রী চলে গেলেন ওখান থেকে জগন্নাথ দেবের মন্দিরে, জয় জগন্নাথ। কিন্তু ওখানে নাকি পান্ডাদের সঙ্গে কি একটা গন্ডগোল হয়েছিল। উনি ফিরে আসার পরে ঘোষণা করলেন এবার পশ্চিমবঙ্গে তৈরি হবে জগন্নাথের মন্দির। আমরা তো শুনে বুঝতে পারলাম না কোন একটা সরকার কি করে মন্দির মসজিদ তৈরি করতে পারে জনগণের টাকায়। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তিনি সকলের থেকে এগিয়ে, তিনি তো সাধারণ কেউ নন। আমাদের মুখ্যমন্ত্রী ছবি আঁকতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী কবিতা লিখতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী সুরকার, আমাদের মুখ্যমন্ত্রী ভোরের বেলায় বিকেলের ফুল ফুটিয়ে দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী পুলিশকে ধমকাতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশ কমিশনারকে চা আনতে বলতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী ডিজিকে পচাদা বলে ডাকতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী যা পারেন তিনি তো অন্য কেউ পারেন না। আমাদের মুখ্যমন্ত্রী প্রতি বছর লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী হবেন বলে ঘোষণা করতে পারেন।
আমাদের মুখ্যমন্ত্রী যখন তখন নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করে দিতে পারেন, সে তো সাধারণ মুখ্যমন্ত্রী নন। তিনি চলে গেলেন জগন্নাথ ধামে, জগন্নাথ দেবকে গিয়ে বললেন চলো। জগন্নাথ দেব বললেন কোথায়? বলছেন কেন? দীঘায়। বলে ওখানে কি আছে? বলছে ওখানেও সমুদ্র আছে, তোমার কোনো অসুবিধা হবে না। বলছেন আমি তো ভালোই আছি পুরীতে। বলছি এখানে তো রাত্রিবেলাও সমুদ্র ডাকে, দীঘার সমুদ্র শান্ত, ঘুমের অসুবিধা হবে না, তুমি চলো। জগন্নাথ দেব বলছেন আমি কি করে ধাম ছেড়ে নরাধামে যাই, এ তো আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু বললেন না, আমি ধামে তোমায় নিয়ে যাব না, আমি তোমায় জগন্নাথ দেব কালচারাল সেন্টারে নিয়ে যাব। কারণ আমাদের কমরেডের কেউ টাকা বার করছে না, তারা জানে সরকার চলে যাবে, তাই তাদের বান্ধবীদের খাটের নিচে যে টাকা ছিল ওই টাকা এখন মাটির ভেতর ঢুকিয়ে দিয়েছে, আমাকে সরকারি টাকায় নিতে হবে। তাই আমি নাম দিয়েছি কালচারাল সেন্টার। আমি ঘুরিয়ে মানুষের মাথার উপরে একটু ছোট্ট টুপি বসিয়ে তোমার কাছে এসেছি। হিটকোর 200 কোটি টাকা খরচা হলো। জগন্নাথ দেবকে বারণ করেছিলেন, বারবার বারণ করেছিলেন, বলরাম বারণ করেছেন, সুভদ্রা বারণ করেছে যে তুমি যেও না। উনি বললেন ভক্ত ডাকছে, না গিয়ে পারি কি করে। তারপরে মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী দীর্ঘদিন লড়াই করছে, যাই ঘুরে আসি। উনি ঢুকেছেন মন্দিরের মধ্যে, তারপরেই রাতারাতি মতের পরিবর্তন। জগন্নাথ দেব এখন সেটা হয়ে গেল ধাম, কালচারাল সেন্টার হয়ে গেল ধাম। এখন জগন্নাথ দেব ভাবছেন যে দেবতাদের মধ্যে লবিং আছে, দেবতাদের মধ্যে গন্ডগোল আছে, দেবতাদের মধ্যে নারদ গন্ডগোল লাগিয়ে দেয়, কিন্তু মানুষ যে দেবতাকে টুপি পরিয়ে দিতে পারে এ আমরা কোনোদিন না দেখলেও বুঝতে পারতাম না। তাই আমি আপনাদের বলছি, এখন আবার আপনাদের উত্তরবঙ্গে আসছেন, বলছেন মহাকালের মন্দির তৈরি করবেন। দেবাদিদেব মহাদেবকে নিয়ে আসছেন কৈলাস পর্বত থেকে টেনে, আজকে আপনাদের উত্তরবঙ্গে কোথায় হবে জানি না, কিন্তু মানুষ আগেই দক্ষিণ উত্তরবঙ্গ ঠিক করে নিয়েছে বিসর্জন দেবে। আপনারা এই নির্বাচনে গতবারের মতো এবারেও গোপাল সাহাকে জেতাবেন, একটু বেশি ভোটে জেতাবেন, একটু ধাক্কাটা জোর লাগবেন, যাতে মালদার বার্তাটা, মালদার আওয়াজটা ঠিকঠাক যায়। এটাও আমরা জিতব। পাশে ইংলিশ বাজার আছে, এটা টুইন সিট, দুই ভাই বোনের মতো পাশাপাশি আছে, ওটাতেও আমরা জিতব। দুজনের মধ্যে কম্পিটিশন করুন, কে বেশি ভোটে জিততে পারে। সেই জন্য এই অঞ্চলের মানুষের কাছে, চেনা মানুষদের বলছি, দীর্ঘদিন আমাদের এখানে পঞ্চায়েতের প্রধান ছিলেন, আছেন, এখানে তো অপরিচিত জায়গায় আমরা নেই, আমরা এখানে আছি। আজকে যারা এখানে আপনাদের আমের জন্য কিছু করতে পারেননি, আম বাগানের জন্য কিছু করতে পারেননি, কর্মসংস্থানের নতুন কোনো সুযোগ সৃষ্টি করতে পারেননি, উত্তরবঙ্গকে কার্যত শ্মশান বানিয়ে রেখে দিয়েছে, এই নির্বাচনে নতুন সরকার গঠনের লক্ষ্যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার, শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার করবার লক্ষ্যে পদ্মফুলে ভোট দেবেন, গোপাল সাহাকে নির্বাচিত করবেন, আপনাদের মাঝখানে থেকে আরেকবার কাজ করবার সুযোগ দেবেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ সম্মানীয় সংঘর্ষক মহাশয়কে। এবারে আমাদের শেষ বক্তা সম্মানীয় জেলা সভাপতি প্রতাপ সিং মহাশয়। বাংলা নববর্ষে ওল্ড মালদা বিধানসভার সমস্ত সুধী নাগরিকবৃন্দ, জনতা জনার্দনকে উত্তর মালদা সাংগঠনিক জেলার পক্ষ থেকে
নয়, আমি বদল চাই, আমি বাংলাকে সোনার বাংলা রূপে গড়তে চাই। বন্ধুগণ, মমতা ব্যানার্জি যখন বলেছিলেন আমি কলকাতাকে লন্ডন বানাবো, আমরা বিশ্বাস করিনি। মমতা ব্যানার্জি যখন বলেছিলেন আমি দার্জিলিংকে সুইজারল্যান্ড বানাবো, আমরা বিশ্বাস করিনি। মমতা ব্যানার্জি বলেছিলেন গোয়াকে দীঘাকে গোয়া বানাবো, বিশ্বাস করিনি। কিন্তু আমরা বিশ্বাস করেছিলাম মার্ক্সবাদী অপশাসনের যেভাবে আমাদের মাতৃশক্তির অবমাননা হতো প্রতিদিন, আমার মাতৃশক্তি আবার সম্মান ফিরে পাবে। আমরা আশা করেছিলাম যেভাবে গণতন্ত্রকে লুট করেছিল সিপিএম, গণতন্ত্র আবার স্বমহিমায় আমাদের সামনে উপস্থিত হবে, আমাদের নারী মুখ্যমন্ত্রী নারীর সম্মান রক্ষা করবে। কিন্তু বন্ধুগণ, বিগত 15 বছরে পশ্চিমবঙ্গের মানুষ আমরা মমতা ব্যানার্জির নিত্য নতুন লীলা, নিত্য নতুন খেলা আর খেলা লীলার মেলা দেখে আজকে তিতি বিরক্ত হয়ে গেছি। আমরা তাই পশ্চিমবঙ্গের মানুষ আজকে দিশেহারা হয়ে গেছি। আমাদের সামনে যেন মনে হচ্ছে গভীর অন্ধকার, আমরা কোথায় যাব আমরা বুঝতে পারছি না। আর সবচাইতে বেশি তিনি যেখানে আক্রমণ করেছেন নিজে ভোটে জিতবার তাগিদে, তিনি আজকে চিন্তা করেছেন আমি কিছু কাজ করি না করি, আমি যতই উৎপাত করি মানুষের উপরে, ভোটে জেতার আমি একটা পদ্ধতি বের করেছি। আর সেই পদ্ধতি হচ্ছে মুসলিম ভোটকে সংহত করতে হবে, হিন্দু ভোটকে বিভক্ত করতে হবে। সংহত মুসলিম ভোট আর বিভক্ত হিন্দু ভোট মিলে আমি বাংলার বুকে অখণ্ড রাজত্ব করব। জ্যোতি বসু স্বপ্ন দেখেছিলেন আজন্ম মুখ্যমন্ত্রী থাকার, মমতা ব্যানার্জিও সেই স্বপ্ন দেখছেন আমি আজন্ম মুখ্যমন্ত্রী থাকব। আর এই আজন্ম মুখ্যমন্ত্রী থাকার বাসনায় উনি আজকে আমাদের বাংলার উপরে যে নিপীড়ন, নিষ্পেষণ আর বিশেষ করে বৃহত্তর হিন্দু সমাজের উপরে যে নিষ্পেষণ নামিয়ে নিয়ে এসেছে, তার প্রতিবাদে এই নির্বাচন হচ্ছে। বন্ধুগণ, আমরা অপেক্ষা করছি মাননীয় মমতা ব্যানার্জি সেই কথার প্রতিবাদ করবার। মমতা ব্যানার্জি বলেছে আমি আছি বলে আপনারা হিন্দুরা বেঁচে আছেন, আমি যেদিন থাকবো না একটা সম্প্রদায় আছে যারা 1 মিনিটের মধ্যে আপনাদের 12টা থেকে 13টা বাজিয়ে দেবে। আমরা সেই কথার প্রতিবাদে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। বন্ধুগণ, আমাদেরকে বলেছে কলকাতার রেড রোডে নামাজ পড়তে গিয়ে আল্লাহর কাছে দোয়া করুন আমি যেন হিন্দুত্বকে শেষ করে দিতে পারি। হিন্দুত্ব হচ্ছে গান্দা ধর্ম, এই গান্দা ধর্ম বলার প্রতিবাদে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। বন্ধুগণ, ফিরহাদ হাকিমের কথার প্রতিবাদ করতে হবে। যে ফিরহাদ হাকিম বলেছে যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তারা হচ্ছে সব পাপী, আর সবাইকে এই পাপ থেকে উদ্ধার করবার জন্য ইসলাম কবুল করাতে হবে। এই নির্বাচন তার বিরুদ্ধে নির্বাচন। এই নির্বাচনে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে এই জন্য যেন আর কোনো মোথাবাড়ি না হয়, আর যেন শামশেরগঞ্জ না হয়, আর যেন ধুলিয়ান না হয়, তার অঙ্গীকার করবার এই নির্বাচন। এই নির্বাচনে আপনারা প্রতিবাদ করে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে হবে। বন্ধুগণ, খেলা হবে, খেলা হবে। এই স্লোগান যারা দেয় তাদেরকে বলি এই স্লোগান আমাদের স্লোগান নয়, এটা বাংলাদেশের জেহাদিদের স্লোগান। এই জেহাদি পার্টি তৃণমূল ওই বাংলাদেশের স্লোগান উচ্চারণ করে। বন্ধুগণ, জয় বাংলা আমাদের স্লোগান নয়, জয় বাংলা স্বাধীন ইসলামিক রাষ্ট্রের স্লোগান। সেই স্লোগান যারা আমাদের মুখে বসাতে চায় তারা আমাদের লোক নয়। বন্ধুগণ, তারা আমাদের অনিষ্ট করবার জন্যই, আপনাদেরকে বৃহত্তর বাংলাদেশে সংযোগ করবার জন্য তলে তলে যে ষড়যন্ত্র করছে আজ থেকেই, সেই জন্যই তারা জয় বাংলা স্লোগান দেওয়াচ্ছে। বন্ধুগণ, মা মাটি মানুষ যে স্লোগান, সেই স্লোগানও কোনো ভারতীয় স্লোগান নয়। মমতা